হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি এক্সামাইজ চ্যানেলে। তো আমাদের টোটাল 500 সাবস্ক্রাইবার অলরেডি পূরণ হয়ে গেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য। তো এইভাবে আরও সাপোর্ট করতে থাকো যেন এই 500টাকে 5,000 দেন 50,000 করতে পারি। তো তোমাদের সাপোর্ট খুবই একটা আমার দরকার। তো আজকের এই ভিডিওতে তোমাদের প্রধানত যে এএনএম জিএনএম পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে বায়োলজি। ঠিক আছে, তো আগের দিনও বায়োলজি নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তার আজকে ক্লাস 2। আজকে তোমাদের কিছু কোর্স চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শুধুমাত্র যেখানে কোশ্চেন নিয়ে আলোচনা হবে শুধু তাই নয়, এই কোশ্চেনগুলোর পেছনে কিছু এক্সট্রা ইনফরমেশনও তোমাদের কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে তোমাদের ডাইরেক্ট কোশ্চেনও কিন্তু পরীক্ষায় চলে আসবে। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো কে কে এএনএম জিএনএম এক্সামে ফর্ম ফিল আপ করেছো অবশ্যই জানাবে। আর ফর্ম ফিল আপ কিন্তু এখন চলছে, ঠিক আছে? তো যারা যারা এখনও করোনি তো দ্রুত গিয়ে ফর্ম ফিল আপ করে নাও। তো চলো শুরু করা যাক আমাদের কোশ্চেন নাম্বার 1 থেকে। জীবনের উৎপত্তি সংক্রান্ত কেমোজেনি তত্ত্বের প্রবক্তা কারা? লুই পাস্তুর ও ডারউইন, নাকি ওফারিন ও হ্যালডেন, নাকি সিডনি ফক্স ও মিলার, নাকি ল্যামার্ক ও ডারউইন? তো প্রত্যেকটা কোশ্চেনের মাঝে তোমাদের কিছুটা সময় দেবো অ্যান্সার নিজে করার জন্য। তো এর অ্যান্সার হবে ওপারিন ও হ্যালডেন, অপশন বি ওপারিন ও হ্যালডেন। ওপারিন 1924 সালে 1924, ঠিক আছে, 1924 সালে। ও হ্যালডেন এরা হচ্ছে ওপারিন, ঠিক আছে। আর হ্যালডেন কবে? হ্যালডেন 1929 সালে। কত না? 1929 সালে রাসায়নিক বিবর্তনের এই তত্ত্বের প্রস্তাব দেন। এবং ওপারিনের একটা খুবই গুরুত্বপূর্ণ বই আছে যার নাম হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আগে এসেছিলো এবং আসার চান্স খুবই গুরুত্বপূর্ণ। দ্য অরিজিন অফ লাইফ কার লেখা? দ্য অরিজিন অফ লাইফ বইটি কার লেখা? নাম কি হবে? ওপারিন। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ কথাটি কে প্রথম বর্ণনা করেন? হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ কথাটি কে কে বর্ণনা করেন? অপশন এ ওপারিন, অপশন বি সিডনি ফক্স, অপশন সি হ্যালডেন, অপশন ডি স্ট্যানলি মিলার। এর অ্যান্সার হবে, প্রথমে তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম, দেন অ্যান্সার হবে অপশন সি হ্যালডেন। ঠিক আছে, এই হট ডাইলিউট স্যুপ জিনিসটা কি? আদিম পৃথিবীর উত্তপ্ত সমুদ্রের জলে নানা রকম জৈব যৌগ, যেমন কি অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, তারপর হচ্ছে যে শর্করা, শর্করা, এক সেকেন্ড একটু ছোট করে নিই, এক সেকেন্ড। হ্যাঁ, শর্করা, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড, শর্করা, ফ্যাটি অ্যাসিড, এই ধরনের যৌগ মিশে যে মিশ্রণ, ঠিক আছে। এক সেকেন্ড, এখানে একটু সমস্যা হচ্ছে লিখতে গিয়ে, 1 মিনিট। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড, শর্করা, ফ্যাটি অ্যাসিড, এই যে যৌগ এগুলোর মিশ্রণে তৈরি হয়েছিল, যে মিশ্রণ তৈরি হয়েছিল তাকেই বিজ্ঞানী হ্যালডেন নাম দেন কি? হট ডাইলিউট স্যুপ। কি নাম দেন? হট ডাইলিউট স্যুপ। তো কি বললাম? যে আদিম পৃথিবীর উত্তপ্ত সমুদ্রের জলে নানা রকম জৈব যৌগ, যেমন হচ্ছে অ্যামিনো অ্যাসিড বলো, শর্করা, ফ্যাটি অ্যাসিড, এইগুলো মিশে যে মিশ্রণ তৈরি হয়েছিল তাকেই বিজ্ঞানী হ্যালডেন নাম দেন হট ডাইলিউট স্যুপ। ক্লিয়ার? আমাদের 3 কোশ্চেন কি বলছে দেখে নাও। প্রাচীন সমুদ্রের সৃষ্ট বিভাজন ক্ষমতা সম্পন্ন, প্রাচীন সমুদ্রের সৃষ্ট বিভাজন ক্ষমতা সম্পন্ন যে বিশেষ কণা থেকে প্রথম প্রাণের উৎপত্তি হয় তাকে কি বলে? 3 কোশ্চেন। অপশন এ ওয়াসারভেট, অপশন বি প্রোটোবায়ন্ট, অপশন সি মাইক্রোস্ফিয়ার, অপশন ডি ন্যাকেড জিন। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি মাইক্রোস্ফিয়ার। এই মাইক্রোস্ফিয়ার কী দিয়ে গঠিত? মাইক্রোস্ফিয়ার
হচ্ছে প্রোটিনয়েড দ্বারা গঠিত। এটা একটি দ্বিস্তরীয় আবরণ যুক্ত কণা, ঠিক আছে। এটা হচ্ছে যে প্রোটিনয়েড দ্বারা গঠিত, ক্লিয়ার। এবং এটি কি, এটি হচ্ছে দ্বিস্তরীয় কণা, তাই তো, দ্বিস্তরীয় কণা। এক সেকেন্ড, লেখাটা এখানে ঠিক হয়নি। এটি হচ্ছে দ্বিস্তরীয় কণা, ক্লিয়ার। এবং এটি হচ্ছে বিভাজনে সক্ষম ছিল এবং পরিবেশ থেকে রাসায়নিক পদার্থ শোষণ করতে পারত, ঠিক আছে। তো এই মাইক্রোস্ফিয়ার হচ্ছে প্রোটিনয়েড দ্বারা গঠিত এবং এটি হচ্ছে দ্বিস্তরীয় কণা, ক্লিয়ার। 4 কোশ্চেন, মাইক্রোস্ফিয়ার সম্পর্কে প্রথম ধারণা দেন কোন বিজ্ঞানী? অপশন এ হ্যালডেন, অপশন বি ওপারিন, অপশন সি ল্যামার্ক, আর অপশন ডি হচ্ছে সিডনি ফক্স। তো এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন ডি, সিডনি ফক্স, ক্লিয়ার। কত সালে? 1959 সালে। 1959 সালে বিজ্ঞানী সিডনি ফক্স প্রমাণ করেন যে অ্যামিনো অ্যাসিডগুলোকে উত্তপ্ত করলে তারা পলিমার গঠন করে। কি হয়? কি প্রমাণ করেছিলেন না? অ্যামিনো অ্যাসিডগুলিকে উত্তপ্ত করলে পলিমার গঠন হয়। কি হয়? পলিমার গঠন হয়, ঠিক আছে। এবং যা থেকে এই মাইক্রোস্ফিয়ার তৈরি হয়, ক্লিয়ার। এবং এখান থেকে কি হয় না, এই যে মাইক্রোস্ফিয়ার এটি তৈরি হয়, ক্লিয়ার। ওপারিনের মতে এই আদিকোষের নাম ছিল কোয়াসার্ভেট। 5 কোশ্চেন, স্বপ্রজননশীল প্রোটিনবিহীন আরএনএ প্রকৃতির পলিরাইবো নিউক্লিওটাইডগুলিকে কি বলা হয়? 5 কোশ্চেন, যে স্বপ্রজননশীল প্রোটিনবিহীন আরএনএ প্রকৃতির পলিরাইবো নিউক্লিওটাইডগুলিকে কি বলা হয়? অপশন এ প্রোটিনয়েড, অপশন বি ন্যাকেড জিন, অপশন সি মাইক্রোস্ফিয়ার, নাকি অপশন ডি প্রোটোভাইরাস। এর অ্যান্সার হবে অপশন বি ন্যাকেড জিন। আধুনিক বিজ্ঞানীদের মতে প্রথম জিন ছিল আরএনএ প্রকৃতির, ঠিক আছে। কি ছিল? আরএনএ প্রকৃতির, যা প্রোটিনের আবরণ ছাড়াই নিজে প্রতিলিপি গঠন করতে পারত। এই ধরনের আরএনএ ওয়ার্ল্ড বা এই ধারণাকে, এই যে প্রথম যে আর কি আধুনিক বিজ্ঞানীদের মতে যে প্রথম জিন যেটা, সেটা ছিল আরএনএ প্রকৃতির এবং এরা কিনা প্রোটিনের আবরণ ছাড়াই নিজে প্রতিলিপি গঠন করতে পারত, ঠিক আছে। এবং এই যে এই তত্ত্বটাকে কী বলা হয়? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। কী বলা হয়? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, ক্লিয়ার। 6 কোশ্চেন, পৃথিবীতে আদি কোষের উৎপত্তি হয় কত বিলিয়ন বছর আগে? অপশন এ 3 বিলিয়ন বছর, 3 বিলিয়ন বছর আগে, অপশন বি 4.5 বিলিয়ন বছর আগে, অপশন সি 3.7 বিলিয়ন বছর আগে, নাকি অপশন ডি 2.5 বিলিয়ন বছর আগে। এর অ্যান্সার হবে অপশন সি 3.7 বিলিয়ন বছর আগে। পৃথিবীর বয়স আনুমানিক 4.5 বিলিয়ন বা 450 কোটি বলতে পারো, ঠিক আছে। 4.5 বিলিয়ন বা 450 কোটি পৃথিবী, এর হচ্ছে আর্থের আনুমানিক বয়স, ঠিক আছে। পৃথিবী সৃষ্টির অনেক পরে কি হয় না, সমুদ্রের জলে প্রথম প্রাণের স্পন্দন বা আদিকোষের উৎপত্তি হয়েছিল, ঠিক আছে। এই আদিকোষের উৎপত্তি হয়েছিল মোটামুটি ধরা যায় যেটা 3.7 বিলিয়ন বছর আগে। 7 কোশ্চেন, আদিকোষের উৎপত্তি ও তার বিবর্তনকে একত্রে কি বলা হয়? অপশন এ বায়োজেনি, অপশন বি কেমোজেনি, অপশন সি অটোজেনি, আর অপশন ডি ফাইলোজেনি। এর অ্যান্সার হবে অপশন এ বায়োজেনি। রাসায়নিক বিবর্তনের পর প্রোটোবায়ন থেকে প্রথম প্রাকৃতিক জীবকোষের উৎপত্তি সম্পূর্ণ এই যে ঘটনা, ঠিক আছে, তাকেই বলা হয় যে বায়োজেনি। তো বায়োজেনি জিনিসটা কি না, রাসায়নিক বিবর্তনের অর্থাৎ যে কেমোজেনি, এরপরে প্রোটোবায়ন থেকে প্রথম প্রাকৃতিক জীবকোষের উৎপত্তির যে ঘটনা, ঠিক আছে, তাকেই বলা হয় যে জৈব বিবর্তন বা বায়োজেনি। 8 কোশ্চেন,
জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক এককে কি বলা হয়? জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক এককে কি বলা হয়? অপশন এ কলা, অপশন বি অঙ্গ, অপশন সি তন্ত্র, আর অপশন ডি কোষ। এর অ্যান্সার হবে অপশন ডি কোষ। ঠিক আছে। 1665 সালে কে না বিজ্ঞানী রবার্ট হুক তিনি প্রথম আবিষ্কার করেন তিনি যে কোষ আবিষ্কার করেন সেটা ছিল কি না মৃত কোষ। ঠিক আছে। তো কিসের মৃত কোষ ছিল না? কর্কের। এটা মনে রাখবে যে কর্কের মৃত কোষ। ঠিক আছে। সেখান থেকেই তিনি 1665 সালে প্রথম কোষ আবিষ্কার করেন এবং সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিউয়েন হক। ক্লিয়ার। 9 কোশ্চেন, সুগঠিত নিউক্লিয়াস বিহীন কোষকে কি বলা হয়? অপশন এ ইউক্যারিওটিক কোষ, অপশন বি প্রোক্যারিওটিক কোষ, অপশন সি মেসোক্যারিওটিক কোষ, নাকি অপশন ডি প্রোটোজোয়া। এর অ্যান্সার হবে অপশন বি প্রোক্যারিওটিক কোষ, যেখানে প্রো মানে হচ্ছে যে আদি। ঠিক আছে। আর এই যে ক্যারিয়ন বা ক্যারিয়ট, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে। ক্যারিয়ন এটা হচ্ছে যে নিউক্লিয়াস। তো এদের নিউক্লিয়াস পর্দা বা নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা থাকে না, তার জন্যই এদের প্রোক্যারিওটিক বা আদি কোষ বলা হয়। ঠিক আছে। এদের কি কি থাকে না? এই যে প্রোক্যারিওটিক কোষ, এখানে নিউক্লিয়াস পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা। নিউক্লিয়াস পর্দা, নিউক্লিওলাস, আর হচ্ছে যে নিউক্লিয় জালিকা। তাই তো, নিউক্লিয় জালিকা থাকে না, তাই এগুলো হচ্ছে আদিকোষ। 10 কোশ্চেন, নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষের একটি উদাহরণ? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি স্তন্যপায়ী প্রাণী, অপশন সি সপুষ্পক উদ্ভিদ, আর অপশন ডি ইস্ট। এর অ্যান্সার হবে অপশন এ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ছাড়াও আরও আছে, যেমন হচ্ছে ধরো সাইনোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল এবং মাইকোপ্লাজমা। এইগুলো হচ্ছে যে কিনা প্রোক্যারিওটিক কোষের অন্যতম উদাহরণ বলা যেতে পারে। ঠিক আছে। তো কি বললাম? নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে। তারপর তোমাদের হচ্ছে মাইকোপ্লাজমা। ঠিক আছে। এগুলো হচ্ছে কিনা প্রোক্যারিওটিক কোষের উদাহরণ বলতে পারো। 11 কোশ্চেন, পিপিএলও কি ধরনের কোষের উদাহরণ? অপশন এ ইউক্যারিওটিক কোষ, অপশন বি মেসোক্যারিওটিক কোষ, অপশন সি প্রোক্যারিওটিক কোষ, অপশন ডি অকোষীয়। এর অ্যান্সার হবে অপশন সি প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে। পিপিএলওটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম জীবিত কোষ, যার আকার হচ্ছে যে 0.1 মাইক্রোমিটার। ঠিক আছে। 0.1 মাইক্রোমিটার। 12 কোশ্চেন, সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলা হয়? অপশন এ প্রোক্যারিওটিক কোষ, অপশন বি মেসোক্যারিওটিক কোষ, অপশন সি ইউক্যারিওটিক কোষ, অপশন ডি প্রোটোবায়ন্ট। এর অ্যান্সার হবে অপশন সি ইউক্যারিওটিক কোষ, যেখানে প্রো মানে আমরা জানতাম কি না আদি, আর ইউ মানে হচ্ছে যে আদর্শ বা প্রকৃত। ঠিক আছে। আদর্শ বা প্রকৃত। ক্লিয়ার। অর্থাৎ এদের নিউক্লিয়াসটা হচ্ছে সম্পূর্ণ, এবং ওদের যেটা ছিল না যে নিউক্লিয় পর্দা বা নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস যেটা ছিল না প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, এদের কিন্তু সেগুলো উপস্থিত থাকে। ঠিক আছে। এবং এইগুলি হচ্ছে কিনা উদ্ভিদ ও প্রাণী কোষের উদাহরণ বলতে পারো। ঠিক আছে।
প্রাণী কোষের উদাহরণ। 13 কোশ্চেন, পেরিডিয়াম ও জিমনোডিয়াম কি ধরনের কোষের উদাহরণ? পেরিডিয়াম ও জিমনোডিয়াম কি ধরনের কোষের উদাহরণ? অপশন এ প্রোক্যারিওটিক কোষ, অপশন বি ইউক্যারিওটিক কোষ, অপশন সি মেসোক্যারিওটিক কোষ নাকি ভাইরাস? এর অ্যান্সার হবে অপশন সি মেসোক্যারিওটিক কোষ। ঠিক আছে। 14 কোশ্চেন, প্রোক্যারিওটিক কোষে ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশ কি বলা হয়? প্রোক্যারিওটিক কোষের ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশ কি বলা হয়? অপশন এ নিউক্লিওলাস, অপশন বি নিউক্লিওয়েড বা জেনোফোর, অপশন সি সেন্ট্রোজোম নাকি অপশন ডি ক্রোমোজোম? একে বলা হয় অপশন বি নিউক্লিওয়েড। ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে। এর বদলে যে নগ্ন ও বৃত্তাকার ডিএনএ সাইটোপ্লাজমে ভাসমান থাকে তাকেই বলা হয় কি না নিউক্লিওয়েড বা জেনোফোর। ঠিক আছে। এর সঙ্গে কী থাকে না হিস্টোন প্রোটিন যুক্ত থাকে। ঠিক আছে, হিস্টোন প্রোটিন যুক্ত থাকে। 15 কোশ্চেন, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে নিচের কোনটি অনুপস্থিত থাকে? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস নাকি নিউক্লিয় জালিকা নাকি সবকটি? একটু আগেই পড়লাম। ঠিক আছে, যাদের নিউক্লিয় পর্দাও থাকে না, নিউক্লিওলাসও থাকে না, নিউক্লিয় জালিকাও থাকে না, তাহলে অ্যান্সার কী হবে? এই তিনটি যেহেতু থাকে না তাই অ্যান্সার হবে অপশন ডি সবকটি থাকে না। ঠিক আছে, ক্লিয়ার? 16 কোশ্চেন, সাইটোপ্লাজমে পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু কোন কোষে থাকে না? সাইটোপ্লাজমে পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া কোন কোষে থাকে না? অপশন এ ইউক্যারিওটিক, অপশন বি মেসোক্যারিওটিক, অপশন সি প্রোক্যারিওটিক নাকি অপশন ডি উদ্ভিদ কোষ? এর অ্যান্সার হবে প্রোক্যারিওটিক কোষ, অপশন সি প্রোক্যারিওটিক। ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, ইত্যাদি পর্দা ঘেরা অঙ্গাণু থাকে না। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়ার মতোই তুমি বলতে পারো এইগুলো, যেমন হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে পারো বা গলগি বডি। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষে থাকে না। ক্লিয়ার? 16 কোশ্চেন হলো 17 কোশ্চেন, প্রোক্যারিওটিক কোষে কোন প্রকৃতির রাইবোজোম উপস্থিত থাকে? প্রোক্যারিওটিক কোষে কোন প্রকৃতির রাইবোজোম উপস্থিত থাকে? অপশন এ 70S, অপশন বি 80S, অপশন সি 90S আর অপশন ডি 60S। এর অ্যান্সার হবে 70S। 18 কোশ্চেন, আদর্শ বা ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, প্রোক্যারিওটিক হচ্ছে যে আদি কোষ আর ইউক্যারিওটিক হচ্ছে যে আদর্শ কোষ। তো আদর্শ কোষে কোন ধরনের রাইবোজোম দেখা যায়? 60S নাকি 70S নাকি 80S না 50S? এর অ্যান্সার হবে 80S। ঠিক আছে। 19 কোশ্চেন, মেসোক্যারিওটিক কোষে কোন প্রকার রাইবোজোম উপস্থিত থাকে? 70S নাকি 80S নাকি 90S না 100S? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে 80S, অপশন বি। 20 কোশ্চেন, এই কোশ্চেনটা একটু আগে আমি আলোচনা করলাম এক্সট্রা ইনফরমেশনে, যে নীলাভ সবুজ শৈবাল নিচের কোন প্রকার কোষের উদাহরণ? অপশন এ মেসোক্যারিওটিক কোষ নাকি ইউক্যারিওটিক কোষ নাকি প্রোক্যারিওটিক কোষ নাকি এদের কোনোটিই নয়? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি প্রোক্যারিওটিক কোষ। ঠিক আছে। এই নীলাভ সবুজ শৈবালকে আরেকটা বলা হয় কি না সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, একে কি বলা হয়? সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া। ক্লিয়ার? এরা সালোক সংশ্লেষে সক্ষম আদি কোষ। ঠিক আছে, এরাই হচ্ছে যে সালোক সংশ্লেষে সক্ষম আদি কোষ। ক্লিয়ার? 21 কোশ্চেন, কোন কোষে নিউক্লিয় পর্দা থাকে কিন্তু নিউক্লিওলাস থাকে না? অপশন এ প্রোক্যারিওটিক কোষ, অপশন বি ইউক্যারিওটিক কোষ, অপশন সি মেসোক্যারিওটিক কোষ নাকি অপশন ডি উদ্ভিদ কোষ? এর অ্যান্সার কি হবে? 21 অ্যান্সার হবে
অপশন সি মেসোক্যারিওটিক কোষ। আর এই কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, যেটা কিনা এদের যে নিউক্লিয়াসটি সেটি পর্দাবেষ্টিত থাকলেও ভিতরে আদর্শ কোনো নিউক্লিওলাস থাকে না। এটাই হচ্ছে এদের মেন বৈশিষ্ট্য। এই যে নিউক্লিয় পর্দা থাকে না, কিন্তু নিউক্লিয় পর্দা থাকে কিন্তু নিউক্লিওলাস থাকে না, সেটা হচ্ছে মেসোক্যারিওটিক কোষে। 22 কোশ্চেন, ক্রোমোজোম গঠিত হয় ও তা আম্লিক প্রোটিনযুক্ত হয়, এটি কোন কোষের বৈশিষ্ট্য? ক্রোমোজোম গঠিত হয় ও তা আম্লিক অর্থাৎ অ্যাসিডিক প্রোটিনযুক্ত হয়, এটি কোন কোষের বৈশিষ্ট্য? অপশন এ প্রোক্যারিওটিক, অপশন বি ইউক্যারিওটিক, অপশন সি মেসোক্যারিওটিক, নাকি অপশন ডি প্যানিকোষ? 22 কোশ্চেন অ্যান্সার কি হবে? মেসোক্যারিওটিক কোষ। অপশন সি মেসোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিন থাকে, ঠিক আছে, আর এই যে মেসোক্যারিওটিক এদের থাকে কিনা আম্লিক প্রোটিন, আর ইউক্যারিওটিক ক্ষেত্রে কি থাকে? ক্ষারীয়। ঠিক আছে। 23 কোশ্চেন, কোষ প্রাচীর শুধুমাত্র কাদের দেখা যায়? অপশন এ প্রাণী কোষ, অপশন বি উদ্ভিদ কোষ, অপশন সি ভাইরাসে, নাকি সবকটিতে? এর সোজা অ্যান্সার উদ্ভিদ কোষে। অপশন বি উদ্ভিদ কোষ। ঠিক আছে। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে, আর উদ্ভিদ কোষে এবং পাশাপাশি ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কোষেও কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। 24 কোশ্চেন, কোষ পর্দার প্রকৃতি কিরূপ? অপশন এ মৃত ও ভেদ্য, অপশন বি সজীব ও অর্ধভেদ্য, অপশন সি মৃত ও অর্ধভেদ্য, আর অপশন ডি সজীব ও অভেদ্য। এর অ্যান্সার হবে অপশন বি সজীব ও অর্ধভেদ্য। এই যে অর্ধভেদ্য, এটা হচ্ছে যে তোমার এই ধরনের কোষে কিছু নির্দিষ্ট আর কি দ্রাবককে যাতায়াত করতে দেয়, তার জন্য এটা অর্ধভেদ্য, ঠিক আছে, এটা অভেদ্য নয়, এটা অর্ধভেদ্য। 25 কোশ্চেন, কোষ পর্দা প্রধানত কয়টি স্তরে গঠিত হয়? কোষ পর্দা প্রধানত কয়টি স্তর দ্বারা গঠিত হয়? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। এর অ্যান্সার হবে অপশন সি 3টি, প্রোটিন, লিপিড এবং প্রোটিন। বিজ্ঞানী রবার্টসন, ঠিক আছে, বিজ্ঞানী রবার্টসন এই ত্রিস্তরীয় পর্দার আবিষ্কারক, ঠিক আছে, রবার্টসন এই ত্রিস্তরীয় পর্দার এই মডেলের নাম দিয়েছে একক পর্দা বা ইউনিট মেমব্রেন, ঠিক আছে। এই ত্রিস্তরীয় মডেলের নাম দিয়েছিলেন কি? একক পর্দা, ঠিক আছে, একক পর্দা বা ইউনিট মেমব্রেন। 26 কোশ্চেন, কোষের প্রোটোপ্লাজমকে রক্ষা করা এবং কোষের আকৃতি প্রদান করা কার প্রধান কাজ? অপশন এ কোষ প্রাচীর, অপশন বি কোষ পর্দা, অপশন সি নিউক্লিয়াস, নাকি অপশন ডি সাইটোপ্লাজম? এর অ্যান্সার হবে অপশন বি কোষ পর্দা। ক্লিয়ার? এটি বাইরের আঘাত থেকে ভিতরের সজীব প্রোটোপ্লাজমকে বাঁচায়। 27 কোশ্চেন, অন্তঃকোষীয় ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করে কোষের কোন অংশ? অপশন এ কোষ প্রাচীর, নাকি অপশন বি কোষ পর্দা, নাকি অপশন সি মাইটোকন্ড্রিয়া, নাকি অপশন ডি রাইবোজোম? এর অ্যান্সার হবে অপশন বি কোষ পর্দা, ঠিক আছে। এই কোষ পর্দার ভেদ্যতা গুণের জন্যই অভিস্রবণ এবং ব্যাপন প্রক্রিয়ায় প্রয়োজনীয় জল, খনিজ পদার্থ ও গ্যাস কোষে প্রবেশ করতে এবং বর্জ্য পদার্থ বের করতে পারে, ঠিক আছে। 28 কোশ্চেন, উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে মৃত, দৃঢ় ও স্থিতিস্থাপক আবরণটিকে কি বলা হয়? অপশন এ কোষ প্রাচীর, অপশন বি প্লাজমালেমা, অপশন সি ক্যাপসুল, নাকি অপশন ডি স্লাইম স্তর? এর অ্যান্সার হবে অপশন এ কোষ প্রাচীর। 29 কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত কি দ্বারা গঠিত হয়? অপশন এ প্রোটিন ও লিপিড, অপশন বি সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন, অপশন সি কাইটিন, নাকি অপশন ডি পেপটাইড ও গ্লাইকন? এর অ্যান্সার হবে সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন। অপশন বি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন। এখানে মনে রাখা জরুরি যে ছত্রাকের কোষ প্রাচীর
কাইটিন দ্বারা নির্মিত হয়, ঠিক আছে। এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকন পেপটাইডোগ্লাইকন দ্বারা নির্মিত হয়। 30-এর কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, কোষ প্রাচীরের প্রধান কাজ কি? অপশন এ প্রোটিন সংশ্লেষ করা, নাকি অপশন বি শক্তি উৎপাদন করা, নাকি অপশন সি কোষের আকৃতি প্রদান ও সজীব অংশকে রক্ষা করা, নাকি অপশন ডি কোষ বিভাজনে সাহায্য করা। এর অ্যান্সার হবে অপশন সি, কোষের আকৃতি প্রদান ও সজীব অংশকে রক্ষা করা, ঠিক আছে। উদ্ভিদদেহী একমাত্র দেখা যায়, উদ্ভিদদেহী প্রাণীদের মতো কোনো কঙ্কালতন্ত্র থাকে না, ঠিক আছে, যার জন্য এই কোষ প্রাচীর উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তো আজকের এই যে টোটাল 30টা কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করলাম বায়োলজি থেকে, তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে। তো এটুকু জানি যে আজকে হাতের লেখা ভীষণভাবে খারাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম তোমাদের সামনে আহ, একদম ডিজিটাল পেনে লিখছি, ঠিক আছে। তো একটু সমস্যা হবে দুদিন, তো তারপর অ্যাজ ইট ইজ নর্মাল হয়ে যাবে। তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো কেউ প্লিজ কমেন্টে বলো না যে তোমার হাতের লেখা খারাপ, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করো যে আজকের কন্টেন্ট কেমন ছিল। তো পরের দিন আবারও এই ধরনের আরও 30টা কি 40টা কি 50টা কোশ্চেনে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো আজকে মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ সুস্থ থেকো এবং সকলকে থ্যাংক ইউ।